সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে আমার সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আমি এখন তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। তো আমি এখন যে নোটিফিকেশনটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা আমার পাবলিশ করেছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অন্তর্গত স্টাফ সিলেকশন কমিশন। তো সেই নোটিফিকেশনের ডিটেলসটাই আমি এখন তোমাদের ডিটেলস ফার্স্ট থেকে লাস্ট অবধি পড়ে শোনাবো, এবং কি কি সেখানে করতে হবে পুরো ডিটেলসগুলো তোমাদেরকে বুঝিয়ে বলবো। অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে তোমরা লাস্ট অবধি দেখবে। তো এখন আমি নোটিফিকেশনটি তোমাদের সামনে খুলে আছি, যেখানে নোটিফিকেশনের পোর্শনে ফার্স্টে বলেছে নোটিফিকেশনের বিষয়বস্তু হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশন 2020। অর্থাৎ আমাদের এসএসসি যে একটি বড় রিক্রুটমেন্ট করে আমাদের ইঞ্জিনিয়ারিং নেওয়ার জন্য সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, সেই রিক্রুটমেন্ট মোটামুটি যেটা প্রত্যেক বছর চলে সেটা কিন্তু এই বছরের রিক্রুটমেন্টের কিন্তু নোটিফিকেশন জারি করে দিল। যেটা লাস্ট ইয়ারের রিক্রুটমেন্টের এক্সাম, যেটা তোমরা অলরেডি আপডেট পেয়ে গেছো, এই মাসের প্রায় শেষের দিক থেকে স্টার্ট হবে। তো আবার নতুন করে রিক্রুটমেন্ট বের করলো, যার ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, যার এক্সামিনেশনটা আমার 2021-এ হবে। তো নোটিফিকেশনের একদম জাস্ট হেডলাইনে নিচে গেলেই সেখানে আমাদের ডেডলাইনগুলো দিয়ে দিয়েছে। তো আমি একবার তোমাদের ডেডলাইনগুলো বলে দিচ্ছি। যেটা ফার্স্টেই বলেছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, যেটা থাকবে হচ্ছে 1/10/2020 থেকে 30/10/2020, অর্থাৎ এই মাসের 1 তারিখ থেকে 30 তারিখ অবধি, প্রায় এক মাস। অর্থাৎ কালকে থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আজকে মাসের 2 তারিখ। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, যেটা হবে হচ্ছে 30 তারিখ। 30 তারিখে লাস্ট ডেট, রাত্রি 11:30 অবধি। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট, তো তোমরা অনলাইন পেমেন্ট করতে পারবে 1/11/2020 রাত্রি 11:30 অবধি, অর্থাৎ নভেম্বরের 1 তারিখ অবধি। আর লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ অফলাইন চালান, অর্থাৎ তোমরা যদি অফলাইনে পেমেন্ট করতে চাও, তাহলে সেটা কিন্তু 3 তারিখ, আমাদের নভেম্বর মাসের 3 তারিখ রাত্রি 11:30টার মধ্যে তোমাদেরকে করতে হবে। আর এবং লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু চালান, ঠিক আছে, ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স অফ ব্যাংকের থ্রুতে দিতে হয়, সেটা কিন্তু লাস্ট ডেট 5 তারিখ। ঠিক আছে, এবার ডেট অফ কম্পিউটার বেস এক্সামিনেশন, যেটা পেপার 1, তোমরা জানো যারা প্রিভিয়াস ইয়ার এক্সাম দিয়েছো বা ফিল আপ করেছো, আমাদের এসএসসি যেইটা দুটো পার্টে হয়, একটা হচ্ছে পেপার 1 হয় আর পেপার 2 হয়। পেপার 1টা হয় এমসিকিউ, পেপার 2টা হয় কনভেনশনাল। তারপর আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। ঠিক আছে, হয়ে যাওয়ার পরে তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয়। কোনো ইন্টারভিউ বা ভাইবা বা পার্সোনালিটি টেস্ট যেটাই বলো নেই কিন্তু। তো পেপার 1-এরও কিন্তু একটা টেন্টেটিভ এক্সাম ডেট দিয়ে দিয়েছে, সেটা কিন্তু আমাদের 22/3/2021 থেকে 25/3/2021-এর মধ্যে হবে। অর্থাৎ আমাদের মার্চ মাসে এই এক্সামটা হওয়ার একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে। আর পেপার 2 এর যেটা কনভেনশনাল, সেটা বলেছে টু বি নোটিফাইড লেটার, পরে সেটা জানিয়ে দেবে। তো এই ছিল আমাদের হচ্ছে ডেডলাইন অর কি ওয়ার্ড বা কি ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। তো এবার চলো একটু নোটিফিকেশনের ভিতরে ঢুকে বাকি ডিটেলসগুলো তোমাদেরকে একটু শেয়ার করি। তো যেটা ফার্স্টে বলে দিয়েছে, আমাদের যে এই জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হচ্ছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্ট। ঠিক আছে, এইটি পোস্ট বলে দিয়েছে এটা একটি গ্রুপ বি পোস্ট, নন গেজেটেড, এবং এটা হচ্ছে লেভেল 6 অনুযায়ী স্যালারি হবে। সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পে কমিশনের 7 পে ম্যাট্রিক্স অনুযায়ী, এবং স্যালারি স্কেলটা দিয়ে দিয়েছে 35,400 থেকে, ঠিক আছে, 112,400। ঠিক আছে, তো স্টার্টিং কিন্তু বেসিক পে এটা থাকবে, এটা হচ্ছে আমার স্কেল। ঠিক আছে, স্যালারি স্কেল। এবার হচ্ছে ডিটেল অফ পোস্ট দিয়ে দিয়েছে, কোন কোন অর্গানাইজেশনের কি কি পোস্ট হবে। তোমরা অবশ্যই পোস্টগুলো দেখে নিবে। তো এখানে সিরিয়াল করে পরপর দিয়েছে। প্রথমে হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন, বিআরও, ঠিক আছে, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল নিবে। তারপর আমাদের একটা যেটা আছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সব থেকে বড় ডিপার্টমেন্ট, সিপিডাব্লিউডি, যেখানে সিভিল এবং ইলেকট্রিক্যাল নিবে। তারপরে আমাদের আছে হচ্ছে সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন, যেখানে আমার ইলেকট্রিক্যাল সিভিল, ঠিক আছে, নিবে। তারপর আমাদের আছে সেন্ট্রাল ওয়াটার কমিশন, যেখানে হচ্ছে সিভিল আর মেকানিক্যাল নেবে, ইলেকট্রিক্যাল কিন্তু এখানে নেই, তোমরা একটু ভালো করে দেখে নিবে। তারপর আমার যেটা আছে ডাইরেক্টরেট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স, এখানে কিন্তু মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল নেবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে সিভিল নেই। তারপরে যেটা আছে আরেকটি ভালো ডিপার্টমেন্ট, ফারাক্কা ম্যারেজ প্রজেক্ট, যেখানে তোমরা সিভিলও নিবে, জুনিয়র ইঞ্জিন হিসাবে ইলেকট্রিক্যালও নিবে এবং মেকানিক্যালও নিবে। নেক্সট যেটা আছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, যেটাকে আমরা এমইএস বলি, এখানে কিন্তু সিভিল এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বোথ নিচ্ছে। এবার নেক্সট যেটা আছে, এইটা প্রিভিয়াস ইয়ারগুলোতে ছিল না, নতুন অ্যাড হয়েছে আমি যতটা জানি, ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, যেখানে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তিনটেই নিচ্ছে। তো এই ছিল হচ্ছে তোমার হচ্ছে ডিটেলস অফ পোস্ট। তারপরে যেটা আছে রিজার্ভেশন পলিসি। ঠিক আছে, তো তোমরা রিজার্ভেশন পলিসি অলরেডি জানো, এসসি এসটি এবং ওবিসি, এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা নতুন স্কিম আছে ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন, ঠিক আছে, তার জন্য রিজার্ভেশন থাকবে। এবং যেটা পার্সনস উইথ ডিসএবিলিটি, পিডব্লিউডি, বা আমরা ফিজিক্যাল চ্যালেঞ্জ বলি, সেই হিসাবে অ্যাজ পার রুলস রিজার্ভেশন থাকবে।
ঠিক আছে। তারপরে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আমি তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলছি, আর বাকি পয়েন্টগুলো তোমরা বাড়িতে সময় করে ডিটেলসে পড়বে। এটি একটি 64 পেজের নোটিফিকেশন। ঠিক আছে, পুরোটা পড়তে গেলে এবং বলতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, এবং সব পয়েন্ট আমাদের ইম্পর্টেন্ট না আপাতত, কারণ আমাদের ফর্ম ফিল আপ করে এক্সাম দেওয়ার ক্ষেত্রে যেগুলো খুব ইম্পর্টেন্ট ফলো করতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলবো। কিছু পয়েন্ট আছে যেগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের পেপার 1, তারপর পেপার 2, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা তারপরে যেগুলোকে ফলো করতে হবে, তো সেটা এখন মাথা ঘামিয়ে লাভ নেই। ঠিক আছে। তো পয়েন্ট নাম্বার 4.3 একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেটা এটা বি পোস্ট বলছে, তার জন্য কি হবে, এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু কোনো রিজার্ভেশন থাকবে না, কোটা রিজার্ভেশন থাকবে না, শুধুমাত্র এজ রিল্যাক্সেশন যেটা আছে সেটাই কিন্তু পাবে গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী। ঠিক আছে। তারপরে তোমাদের ক্ষেত্রে যেটা একটা ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়া থাকতে হবে সেই ডিটেলসটা বলা আছে। তো এটা তো আমাদের সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, তো অতটাও দরকার নেই। তারপর পয়েন্ট নাম্বার 4.7 যেটা আছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা বলেছে বিআরও, ঠিক আছে, বর্ডার রোডস অর্গানাইজেশনের ক্ষেত্রে অনলি ফর মেল ক্যান্ডিডেট এলিজেবল, অর্থাৎ এখানে নো ফিমেল ক্যান্ডিডেট এলিজেবল, নো ফিমেল। ঠিক আছে। এবার ন্যাশনালিটি বা সিটিজেনশিপ হিসাবে ক্যান্ডিডেটকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাছাড়া নেপাল বা ভুটানের হলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া কোনো পার্সন যদি মাইগ্রেশন করে আসে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ থেকে, তো তারাও কিন্তু মোটামুটি পার্মানেন্টলি যদি এখানে বাস করে তো তারাও অ্যাপ্লিকেবল হবে। তো এই ছিল হচ্ছে তোমার সিটিজেনশিপ বা ন্যাশনালশিপের ডিটেলসটা। তারপর একটা এজ লিমিট দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 1/1/2021, অর্থাৎ আমার জানুয়ারি মাসের 1 তারিখ 2021-এ, ঠিক আছে, অনুযায়ী এজ লিমিট দিয়ে দিয়েছে ভেরিয়াস পোস্টের জন্য। ঠিক আছে, অর্থাৎ ডিপার্টমেন্ট অনুযায়ী এখানে একটু ভ্যারি করবে, যেখানে এখানে টেবিল ফর্মে দিয়েছে অর্গানাইজেশন হিসাবে এবং আমাদের ব্রাঞ্চ বা পোস্ট হিসাবে কিন্তু এজ লিমিটগুলো দিয়ে দিয়েছে, তোমরা একটু দেখে নিবে। অর্থাৎ এখান থেকে দেখো, দেখে পাচ্ছ, অর্থাৎ লিমিট মিনিমাম কিন্তু 30 হচ্ছে, কোনো কোনো ডিপার্টমেন্ট 30 আছে, কোনো কোনো 32 আছে। ঠিক আছে, তো ওভারঅল যদি দেখি 30 হচ্ছে ম্যাক্সিমাম, নট মিনিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম। ঠিক আছে। তারপর আছে 32। ঠিক আছে, তো যাদের এজ আছে 30-র নিচে, 27, 28, 29, যেটাই হোক না কেন, তারা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আর যাদের এজ 30 ক্রস করে গেছে, 31 বা 32, তারা কিন্তু লিমিটেড পোস্ট অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ যেগুলোতে 32 আছে সেগুলোতেই পারবে কিন্তু। তো এটা একটা এজ লিমিট আছে। তারপরে এটা একটা এজ লিমিট যেটা আমাদের জানি রিল্যাক্সেশন হয় ক্যাটাগরি অনুযায়ী। এসসি এসটির জন্য 5 ইয়ার্স, ওবিসি 3 ইয়ার্স, পিডব্লিউডি 10 ইয়ার্স, পিডব্লিউডি প্লাস ওবিসি হলে 13 ইয়ার্স, আর পিডব্লিউডি প্লাস এসসি বা এসটি হলে 15 ইয়ার্স। এটা হচ্ছে এজ রিল্যাক্সেশন। ঠিক আছে, এক্স ম্যান সার্ভিসের জন্য এক্স রিল্যাক্সেশন আছে, তো এটা দেখে নিবে। ঠিক আছে। তারপরে হচ্ছে পয়েন্ট নাম্বার যেটা বলেছে, এটা একটা ইম্পর্টেন্ট, ডেট অফ বার্থ যেটা আছে, তোমরা অনলাইন যখন ফর্ম ফিল আপ করবে সেই ডেট অফ বার্থটা কিন্তু সেম হতে হবে, যেটা হচ্ছে রেকর্ডেড আছে তোমাদের ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি এক্সামিনেশনের সার্টিফিকেটে যেটা মেনশন থাকবে, অর্থাৎ যেটা আমরা মাধ্যমিক এক্সামিনেশন বলি, সেই মাধ্যমিক এক্সামিনেশনের সার্টিফিকেট অনুযায়ী কিন্তু ডেট অফ বার্থ আমাদের ফিল আপ করতে হবে, এবং সেটাকেই কিন্তু তারা কারেক্ট হিসাবে গ্রহণ করবে। তো এই হচ্ছে মেন ডিটেলসগুলো। তারপরে এক্সম্যান সার্ভিসের কিছু ডিটেলস বলেছে যেটা আমাদের দরকার নেই। তারপরে পয়েন্ট নাম্বার 7 আছে, এটা একটা ভালো, প্রসেস অফ সার্টিফিকেট অ্যান্ড ফরম্যাট অফ সার্টিফিকেট, অর্থাৎ যে বিভিন্ন সার্টিফিকেটগুলো নিতে হবে মানে রিজার্ভেশনে মেনলি, তো সেগুলোর ক্ষেত্রে, তো সেগুলো এখানে তোমাকে কি বলেছে, অবভিয়াসলি টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কখন হবে, পেপার 1 হয়ে যাওয়ার পরে সেখান থেকে সিলেক্ট হলে পেপার 2, এবার পেপার 2তে সিলেক্ট হলে তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তখন তোমরা যদি এসসি এসটি ওবিসি পিডব্লিউএস বা পিডব্লিউডি বা ইএসএম যদি ক্লেম করো, তখন সেই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের সেখানে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু শো করাতে হবে। তারপরে যেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, পয়েন্ট নাম্বার 8, যেখানে বলছে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং এটাকেও কনসিডার করা হবে জানুয়ারি মাসের 1 তারিখ আমার 2021-এ, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল বর্ডার রোড অর্গানাইজেশনের ক্ষেত্রে যেখানে বলেছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলেই অ্যাপ্লিকেবল, অর্থাৎ বিটেক অ্যাপ্লিকেবল। আর কারো যদি বিটেক না থাকে, যদি ডিপ্লোমা থাকে, সেও অ্যাপ্লিকেবল, কিন্তু এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। 3 ইয়ার্স ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট বোর্ড। ঠিক আছে, অর্থাৎ 3 ইয়ার্স ডিপ্লোমা হতে হবে, 2 ইয়ার্স ডিপ্লোমা থাকলে হবে না, অর্থাৎ যারা ভোকেশনাল কোর্স করে বা আইটিআই করে তাদের 2 ইয়ার্স ডিপ্লোমা হয়, তো এখানে কিন্তু 2 ইয়ার্স কাটা, কারণ এখানে কিন্তু মেনশন করেছে 3 ইয়ার্স ডিপ্লোমা হতে হবে, এবং তার সাথে থাকতে হবে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন প্ল্যানিং এক্সিকিউশন বা মেনটেনেন্স অফ সিভিল ইঞ্জিনিয়ার ওয়ার্কসে। তো এই দুটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে যারা ডিপ্লোমা করেছে তারা অ্যাপ্লিকেবল, আর যারা বিটেক আছে তো বিটেকের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, ডাইরেক্ট অ্যাপ্লিকেবল। এবার যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার তোমাদের ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল আছে, আমাদের বর্ডার রোড অর্গানাইজেশনের ক্ষেত্রে সেখানেও সেম ক্রাইটেরিয়া, ডিগ্রি থাকলে অ্যাপ্লিকেবল, যদি ডিপ্লোমা থাকে অবশ্যই 3 ইয়ার্স ডিপ্লোমা হতে হবে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স হতে হবে। ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা সিপিডব্লিউডি সিভিল, এটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে অ্যাপ্লিকেবল হবে, এখানে কিন্তু নো এক্সপিরিয়েন্স। ঠিক আছে। ইলেকট্রিক্যালের সেম, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালের ক্ষেত্রে তোমার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে হবে। ঠিক আছে। এবার জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা সিভিল আছে সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসোর্সের ক্ষেত্রে, এটাও কিন্তু ডিপ্লোমা অ্যাপ্লিকেবল এবং নো এক্সপিরিয়েন্স। ঠিক আছে। এবার জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এটার ক্ষেত্রেও সেম। ঠিক আছে, মেকানিক্যালের ক্ষেত্রেও সেম। এবার নেক্সট ডিপার্টমেন্ট যেটা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল সেন্ট্রাল ওয়াটার কমিশন, এটার ক্ষেত্রে তাই ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকলেই অ্যাপ্লিকেবল, এখানে ক্ষেত্রে নো এক্সপিরিয়েন্স। ঠিক আছে।
জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল যেটা আছে সেন্ট্রাল ওয়াটার কমিশন, এটার ক্ষেত্রে কিন্তু তোমার ডিগ্রি আর ডিপ্লোমা বোথ অ্যাপ্লিকেবল এবং নো এক্সপিরিয়েন্স, সেম মেকানিক্যালের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, যেটা ডাইরেক্টরেট অফ কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে এখানে তোমার ডিগ্রি লাগবে। ঠিক আছে, আর ডিগ্রি যদি না থাকে ডিপ্লোমা অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে 3 ইয়ার্স ডিপ্লোমা হতে হবে। ঠিক আছে, প্লাস 2 ইয়ার এক্সপিরিয়েন্স হতে হবে। ঠিক আছে, এইখানকার এক্সপিরিয়েন্স কিন্তু একটা বছর কমে গেল। আগের একটা পোর্শনে যেটা ছিল দেখে নিবে, এখানে 3 ইয়ার্স ছিল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের 2 ইয়ার্স। ক্লিয়ার? নেক্সট যেটা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডাইরেক্টর অফ কোয়ালিটি অ্যাসুরেন্স, এটার ক্ষেত্রে সেম কোয়ালিফিকেশন। ঠিক আছে, ডিগ্রি হতে হবে, আর যদি ডিপ্লোমা থাকে 3 ইয়ার্স ডিপ্লোমা প্লাস 2 ইয়ার এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? এবার জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা সিভিল আছে গুরুত্বপূর্ণ পোস্ট ফাটকা ব্যারেজের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যারা আছে তার অ্যাপ্লিকেবল, নো এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও তাই, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নো এক্সপিরিয়েন্স। মেকানিক্যালের ক্ষেত্রে সেম ক্রাইটেরিয়া। এবার এমএস এর ক্ষেত্রে যে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে সেটা কিন্তু ডিগ্রি অ্যাপ্লিকেবল, আর ডিগ্রি যদি না থাকে তাহলে 3 ইয়ার্স ডিপ্লোমা প্লাস 2 ইয়ার এক্সপিরিয়েন্স। ক্লিয়ার? এবার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ক্ষেত্রে সেম কন্ডিশন আমাদের ইমেএস এর জন্য। ঠিক আছে, এবার নেক্সট যেটা আছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, এটা হচ্ছে ডিপ্লোমা থাকলেই অ্যাপ্লিকেবল এবং নো এক্সপিরিয়েন্স। সেম ইলেকট্রিক্যাল ক্ষেত্রে সেম ক্রাইটেরিয়া, মেকানিক্যালের ক্ষেত্রে কিন্তু সেম ক্রাইটেরিয়া। ঠিক আছে, তোমরা ফর্ম ফিল আপ করার সময় তাও আগে দেখে নিবে, আমি ডিটেলসটা বলে দিলাম। ঠিক আছে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছে যে তোমরা যে পোস্টগুলোর জন্য এক্সপিরিয়েন্স শেয়ার করবে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই কি হতে হবে, দ্য রিকোয়াইড এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাজ স্পেসিফাইড ফর দ্য কনসার্নড পোস্ট ফার্দার ইন্টার্নশিপ ট্রেনিং রিসার্চ এক্সপিরিয়েন্স এটসেট্রা গেইন ইন দ্য কোর্স অফ অ্যাকোয়ারিং ইন এডুকেশন কোয়ালিফিকেশন উইল নট বি কাউন্টেড অ্যাজ এক্সপিরিয়েন্স। অর্থাৎ ডিউরিং কোর্স বা কোর্স করার সময় যদি তোমরা কোনো ইন্টার্নশিপ করো বা ট্রেনিং করো বা কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, সেটাকে কিন্তু এক্সপিরিয়েন্স হিসাবে ধরা হবে না। এক্সপিরিয়েন্সটা কখন ধরা হবে, অর্থাৎ তোমার যে রিকুইসাইড কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হবে। ক্লিয়ার? নেক্সট একটা পয়েন্ট বলেছে, অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য, সেটা হচ্ছে অ্যাজ পার ইউজিসি গাইডলাইন এবং অনারেবল আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, যেটা মেন হচ্ছে আমি যেটা হাইলাইট করে দিয়েছি, বিটেক ডিগ্রি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা হচ্ছে ইগনোর থেকে অনেকে করে, মেনলি ডিস্টেন্স এডুকেশন যেটা, সেটা যারা এনরোলমেন্ট করেছে আপ টু একাডেমিক ইয়ার 2009 থেকে 10 অবধি, ঠিক আছে, সেই অবধি কিন্তু এটা ভ্যালিড হিসাবে এবার ট্রিট হবে। এই পয়েন্টটা কিন্তু এবার অ্যাড হয়েছে, তাদেরটাও ভ্যালিড হিসাবে ট্রিট হবে, অর্থাৎ তারাও অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, নেক্সট 8.4 যেটা বলেছে, তো তোমাদের যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে, বা আর এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু 1/1/2021 আগে অবধি কিন্তু হতে হবে, সেই অবধি কিন্তু ফুলফিল করতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু সেটা ক্যান্সেল হিসাবে গ্রহণযোগ্য হবে। তারপরে যেটা একটা পয়েন্ট আছে 8.5, এটার ক্ষেত্রে সেম যেটা আগেই বললাম, ফার্দার ট্রেনিং ইন্টার্নশিপ ট্রেনিং রিসার্চ এক্সপিরিয়েন্স, তোমরা যদি তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা করা মানে ডিউরিং স্টাডি যদি করে থাকো, সেটা কিন্তু এক্সপিরিয়েন্স হিসাবে ধরা হবে না। ক্লিয়ার? তারপরে তেমন কিছু পয়েন্ট নেই। তারপরে যেটা পয়েন্ট নাম্বার 10 আছে, হাউ টু অ্যাপ্লাই অ্যান অ্যাপ্লিকেশন ফি, এখানে দিয়েছে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারো ssc.nic.in, গুগলে এসএসসি লিখলেই প্রথমে বেরিয়ে যায়। ঠিক আছে, এই ওয়েবসাইটের থ্রুতে তোমাদের অ্যাপ্লিকেশন হবে। এবং পয়েন্ট নাম্বার 10.2 যেটা আলাদা নোটিফিকেশন করে বলে দিয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা বলেছে ফটো ক্ষেত্রে ইমেজের ক্ষেত্রে তোমাদের স্ক্যান কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে ইন জেপিজি ফরম্যাটে, যার সাইজ হবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে। ঠিক আছে, এবং ফটোটা কি হবে, শুড নট বি মোর দ্যান দ্য 3 months ওল্ড ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য নোটিস অফ এক্সামিনেশন, অর্থাৎ এই এক্সামিনেশনের নোটিস যে পাবলিশ হলো অর্থাৎ 1 তারিখে, সেখান থেকে 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না, মানে উইদিন 3 মাসের মধ্যে হতে হবে সেই ফটোগ্রাফটা। এবং সেই ফটোগ্রাফে কি হতে হবে, taken should be clearly printed on the photograph and date on which the photograph has been taken, এবং কোন ডেটে ফটোগ্রাফটি নেওয়া হয়েছে সেটা কিন্তু সেই ফটোগ্রাফির নিচে কিন্তু ক্লিয়ারলি প্রিন্টেড থাকতে হবে। যদি না থাকে তো অ্যাপ্লিকেশন উইদাউট সাচ ডেট প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ উইল বি রিজেক্টেড, এবং সেটাকে কিন্তু রিজেক্ট হিসাবে কনসিডার করা হবে। তো এই দিক থেকে তোমরা একটু খেয়াল রাখবে। এবং ফটোর ক্ষেত্রে তোমাদেরকে বলে দিয়েছে 3.5 সেন্টিমিটার উইড অ্যান্ড 4.5 সেন্টিমিটার হাইট হতে হবে, এর মধ্যে থাকতে হবে। তো তোমরা এটা একটু ফটোগ্রাফটা আপলোড করার সময় একটু সাবধান। তারপরে পয়েন্টটা যেটা আছে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 30 তারিখ 11:30 অবধি, যেটা কিন্তু আমরা প্রথমেই যখন কি ডেট আলোচনা করলাম সেখানে দেওয়া ছিল। তারপরে তোমরা আস্তে আস্তে 10.7 এর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে কিন্তু 100 রুপিস কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যেখানে ওমেন ক্যান্ডিডেট, ঠিক আছে, আর হচ্ছে এসসি এসটি আর পিডব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান, তাদের জন্য কিন্তু কোনো ফি দিতে হবে না। ঠিক আছে, আর বাকিদের কিন্তু 100 টাকা দিতে হবে। এবং তোমরা এই ফি পেমেন্টটা ভিএসআইএম ইউপিআই এর মাধ্যমে বা নেট ব্যাংকিং এর মাধ্যমে, অথবা তোমরা যে কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু দিতে পারো। তাছাড়া তোমরা এসবিআই চালান জেনারেটের মাধ্যমে দিতে পারো। ঠিক আছে, এসবিআই চালানের মাধ্যমে। ঠিক আছে, এবং অনলাইন পেমেন্ট ফিস মানে ডেডলাইন দিয়ে দিয়েছে, যেটা আমরা প্রথমেই বলে দিলাম। ঠিক আছে, তারপরে একটা পয়েন্ট আছে 10.12, সেটা তোমরা জানো যে কোনো এক্সামের ক্ষেত্রেই একবার পেমেন্ট হয়ে গেলে সেই পেড ফিস কিন্তু কখনোই রিটার্ন হবে না।
ঠিক আছে, সেটা সামনে জানো। এবার সেন্টার অফ এক্সামিনেশন সম্বন্ধে একটা ইনফরমেশন দিয়েছে, তো তোমরা দেখে নিবে। আমি বলে দিচ্ছি, আমরা হচ্ছে ইস্টার্ন রিজনে করি, আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টটা ইস্টার্ন রিজন। তো ইস্টার্ন রিজনের ক্ষেত্রে এই হচ্ছে সেন্টার, এবং সেন্টার কোডগুলো কিন্তু দেওয়া আছে। তাছাড়া এটা হচ্ছে আমার ইস্টার্ন রিজনের ওয়েবসাইট sscer.org, এখানে গিয়েও তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং আমাদের এখানে হচ্ছে বোকারো থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কল্যাণী আছে, ঠিক আছে, তারপরে তোমাদের হচ্ছে আমাদের আসানসোলে আছে, হুগলিতে আছে, আমাদের শিলিগুড়িতে আছে, কলকাতাতে কিন্তু এক্সাম সেন্টার আছে, ঠিক আছে। এই হচ্ছে অন্য জোনগুলোর এক্সাম সেন্টার। তারপরে যেটা একটা পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ 11.2, সেটা হচ্ছে তোমরা যে এক্সাম সেন্টারগুলো তোমাদের প্রায়োরিটি হিসেবে দিবে, সেখানে তোমাদের থাকবে চয়েস নাম্বার 1, 2, 3 এরকমভাবে থাকবে। এবং সেটা হয়ে যাওয়ার পরে কোনো কারণে বা কোনো অজুহাতে কোনোভাবেই কিন্তু সেই এক্সাম সেন্টার কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। পরে কিন্তু তোমরা সেটা চেঞ্জ করতে পারবে না। তো অবশ্যই ভেবেচিন্তে তোমরা তোমাদের এক্সাম সেন্টার চয়েসগুলো দিবে, ঠিক আছে। এবার স্কিম অফ এক্সামিনেশন দিয়ে দিয়েছে, এটা গুরুত্বপূর্ণ, যেটা আমি প্রথম তোমাদের বলে দিলাম দুটো পার্টে হয়। পেপার 1 যেটা হবে কম্পিউটার বেস এক্সামিনেশন এমসিকিউ, আর পেপার 2 হবে ডেসক্রিপটিভ, এবং সেটা কিন্তু পেন পেপারে, ঠিক আছে। এবার পেপার 1 এর যেটা অবজেক্টিভ টাইপ মানে এমসিকিউ, এবং মোড অফ এক্সামিনেশন হবে কম্পিউটার বেস, যেখানে থাকবে হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এ থাকবে 50 মার্কস, ঠিক আছে, এবং 50টা কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 50টা কোশ্চেন, 50 মার্কস অর্থাৎ 100, এবং পার্ট এ, বি অথবা সি এর মধ্যে থেকে যে কোনো একটা করতে হবে। এবার তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী সিভিলরা করবে এ, ইলেকট্রিক্যাল হলে করবে বি, আর মেকানিক্যাল হলে সি করবে, এবং সেটা 100টা কোশ্চেন থাকবে, 100 মার্কস থাকবে, অর্থাৎ টোটাল তোমার এক্সাম হবে 200 মার্কসে, এবং আওয়ার সময় থাকবে 2 আওয়ার্স। আর 40 মিনিটস এক্সট্রা হবে যারা স্ক্রাইব নেবে, ঠিক আছে, অর্থাৎ রাইটার, ঠিক আছে। এবার পেপার 2 হবে অবশ্যই ডেসক্রিপটিভ এবং রিটেন এক্সামিনেশন পেন অ্যান্ড পেপারে, ঠিক আছে, যেখানে পুরো ব্রাঞ্চের উপর থেকেই থাকবে। পার্ট এ, বি, সি যেখানে একটা করতে হবে। সিভিলের জন্য এটা, এটা ইলেকট্রিক্যালের জন্য, আর এটা মেকানিক্যাল পিওর তোমার কোশ্চেন হবে তোমার ট্রেডের থেকে, এবং 300 মার্কস হবে, এবং টাইম থাকবে 2 আওয়ার্স। যারা স্ক্রাইব নেবে তার জন্য 40 মিনিটস এক্সট্রা। এর যে ডিটেলসটা। তারপরে একটা যেটা পয়েন্ট আছে 12.3, সেটা বলে দিচ্ছে পেপার 1 হবে অবজেক্টিভ টাইপ মাল্টিপাল চয়েস কোশ্চেন, ঠিক আছে, এবং কোশ্চেন হবে ইংলিশ এবং হিন্দিতে, আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে হয় না। এবং সেখানে নেগেটিভ মার্ক থাকবে, নেগেটিভ মার্ক থাকবে 0.25 করে এক একটাতে, মানে 1/4 করে কেটে যাবে, ঠিক আছে, নেগেটিভ মার্কে নিয়ে পেপার 1 এ, ঠিক আছে। আর পেপার 2 এর ক্ষেত্রে যেটা বলেছে তোমাদের ক্ষেত্রে রাইট রুল, ক্যালকুলেটর, লগারিদম টেবিল আর স্টিম টেবিল, যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য জেনারেলি লাগে, সেটা কিন্তু পেপার 2 এর জন্য পারমিসিবল, এবং সেটা তোমাদের আনতে হবে। আর এই জিনিসগুলো পেপার 1 এর ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, ক্লিয়ার। তারপর পয়েন্ট যেটা বলছে 12.6, যেটা বলছে টেন্টেটিভ অ্যান্সার কি তোমাদের পেপার 1 হয়ে গেলে সেটা আমাদের ওয়েবসাইটে, কমিশনের ওয়েবসাইটে আপলোড করবে, এবং আপলোড করার পরে যদি সেটাকে কোনো ডিসক্রিপশনসি বা কিছু থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, 100 টাকার পেমেন্টের থ্রুতে সেটাকে চ্যালেঞ্জ করতে হবে, যেটা মানে অ্যান্সার কি চ্যালেঞ্জ বলে, ঠিক আছে। চ্যালেঞ্জ করে তোমাদের সেখানে একটা ভ্যালিড রিপ্রেজেন্টেটিভ অ্যান্সার দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং সেইটা কমিশন দ্বারা সেটাকে তারা সেটা দেখবে এবং ডিসকাস করবে। যদি তোমার অ্যান্সার কি যদি স্ক্রুটিনাইজ করা হয়, ঠিক আছে, এবং সেটা যদি ঠিক হয়, এবং সেই অ্যান্সার কি যেটা ডিসিশন দেবে সেটা কিন্তু কমিশনের ডিসিশনই ফাইনাল হিসাবে নেওয়া হবে, ঠিক আছে। আর রিপ্রেজেন্টেশন অ্যান্সার থ্রু আদার মডিফিকেশন মানে লেটার, অ্যাপ্লিকেশন বা ইমেল, এগুলোর দ্বারা কিন্তু গ্রহণযোগ্য হবে না। যখনই ওয়েবসাইটে লিঙ্ক বা প্রশ্ন দিয়ে দেবে সেটার থ্রুতেই কিন্তু সেটা করা হবে। এবং মার্কস যেটা তোমরা স্কোর করবে পেপার 1 এ, ঠিক আছে, এবং সেটা একটা কি করবে, নর্মালাইজ ফর্মুলা ইউজ করে কিন্তু তোমাদের একটা স্কোর হবে, ঠিক আছে, যেটা আমাদের এখানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে, সেখানে রুলসগুলো বলা আছে। সেই নর্মালাইজ স্কোরের উপর বেস করে কিন্তু তোমাদের মেরিট এবং কাট অফ ডিসাইড করা হবে, ঠিক আছে। পেপার 2 যেটা আছে সেটা তোমাদের হিন্দি বা ইংলিশে কোশ্চেন হবে, এবং তোমরা আইদার হিন্দিতে অ্যান্সার লিখতে পারো, ইংলিশে। দুটো যদি মিশিয়ে করো, অর্ধেক হিন্দি অর্ধেক ইংলিশ, তাহলে কিন্তু সেটা জিরো, সেই অ্যান্সারটা 0 মার্কস হিসেবে অ্যাওয়ার্ডেড হবে, কোনো মার্কস পাবে না, ঠিক আছে। পরের পয়েন্টে পেপার 2 সম্বন্ধে বলেছে, যেটা পরবর্তীকালে লাগবে। পেপার 2 এর ক্ষেত্রে রোল নাম্বার, সাবজেক্ট নেম, মানে এই ডিটেলসগুলো তোমাদের পুরো অ্যান্সার বুকে লিখতে হবে, এবং তোমাদের লেফট থাম ইমপ্রেশন দিতে হবে। সেটা পরের বিষয়, তোমরা পরে বুঝতে পারো, আগে পেপার 1টা ক্লিয়ার করে নাও তারপরে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে পুরো ডিটেলসগুলো তোমাদের বলে দিয়েছে, এবং ডেট অফ এক্সামিনেশন ইন্ডিকেটেড ইন দ্য নোটিস আর টেন্টেটিভ, যেটা আমি প্রথমে বললাম টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, সেই ডেট কিন্তু চেঞ্জ হতে পারে, ঠিক আছে, এগিয়েও যেতে পারে, পিছিয়েও যেতে পারে। তারপরে যেটা পয়েন্ট নাম্বার 13 দিয়েছে সেটা হচ্ছে তোমাদের সিলেবাস। সিলেবাস প্রায় পুরনো সিলেবাসই আছে। পেপার 1 এর ক্ষেত্রে জেনারেল, ইন্টেলিজেন্স এবং রিজনিং তোমরা দেখে নিবে, এখানে ডিটেলসগুলো আছে। জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস দেওয়া আছে। এবার পার্ট এ সিভিলের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, পার্ট বি ইলেকট্রিক্যালের, ঠিক আছে, পার্ট সি হচ্ছে মেকানিক্যালের, ওদের সিলেবাসের ডিটেলসগুলো দেওয়া আছে, ঠিক আছে। এবার পার্ট 2 এর সিলেবাসটা দেওয়া আছে, ঠিক আছে। পার্ট 2 বলতে কনভেনশনাল পেপারের জন্য, তো তোমরা সিলেবাসগুলো দেখে নেবে, অনেকটাই বড় আছে সিলেবাস। তারপরে যেটা আছে অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন, ঠিক আছে, এটা জেনারেল রুলস এন্ড রেগুলেশন জানো। ভ্যালিড অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের যেতে হবে, এবং তার সঙ্গে একটা আইডি প্রুফ নিয়ে তোমাদের যেতে হয়, ঠিক আছে। সেই আইডি প্রুফ নিয়ে যেতে হবে, এবং ভ্যালিড তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, এবং সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু এই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, বা এখানে ইনফরমেশন তোমাদের দিয়ে দিবে, ঠিক আছে। এবং ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সামিনেশন সিটি, টাইম টেবিল, সেটাও কিন্তু তোমরা ওয়েবসাইটে টাইম টু টাইম পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে একটা যেটা বলেছে, যেটা ডাউনলোড করতে হবে,
অ্যাডমিশন সার্টিফিকেট, যেটাকে আমরা বলছি অ্যাডমিট কার্ড, সেটা হচ্ছে 3 থেকে 7 দিন আগে তোমাদের কিন্তু জানিয়ে দিবে ওয়েবসাইটে, এবং সেটা তো আমাদের রিজনাল অফিস থেকে যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে ডাউনলোড করবে। আমাদের ক্ষেত্রে ইস্টার্ন রিজন, তো ইস্টার্ন রিজনের ওয়েবসাইটে গিয়ে আমরা পাবো। ঠিক আছে, এবং তোমাদের যে ভ্যালিড একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে অরিজিনাল। ঠিক আছে, এবং তোমাদের হচ্ছে 2টো পাসপোর্ট সাইজের ফটো, রিসেন্ট কালার, তার সাথে একটা অরিজিনাল ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যেতে হবে, যেখানে ডেট অফ বার্থটা কিন্তু প্রিন্টেড থাকবে। ঠিক আছে, যদি না থাকে তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। এবং তোমরা ভ্যালিড প্রুফ হিসাবে এইগুলোর মধ্যে যে কোনো কিছু একটা নিয়ে যেতে পারো এতগুলোর মধ্যে। এবং সেখানে যদি তোমাদের ডেট অফ বার্থ না থাকে, তার সাথে কিন্তু আদার্স ডেট অফ বার্থ যেটা আছে সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে তোমাদের যেটা প্রিন্টেড থাকবে, সেটা হচ্ছে আমরা জেনারেলি জানি মাধ্যমিকের তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি থাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, আর লাস্ট এই পয়েন্টটা যেটা বলেছে অ্যাপ্লিকেশন উইথ ব্লাড ফটোগ্রাফ অথবা সিগনেচার হলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, সেই দিক থেকে 7টা। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে বলেছে, যেটা এখন অতটা দরকার নাই, সেটা জানি যা যা ডকুমেন্টস থেকে লিস্ট আছে লিস্ট দেখে নিবে, সেটা পরের বিষয়, এবং সেগুলো সব ফটোকপির সাথে সাথে কিন্তু অরিজিনালও তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, তার সাথে আইডি প্রুফ হিসাবে এগুলোর মধ্যে কিন্তু তোমাদের লাগবে। তারপরে যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, পয়েন্ট নাম্বার 17, মোড অফ সিলেকশন, এবং একটা কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেপার 1 আর পেপার 2 এর জন্য দিয়েছে। আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য কিন্তু মিনিমাম 30% অবটেন করতেই হবে। ওবিসি এবং ইএসডব্লিউ এর জন্য কিন্তু 25%, আর আদার্সের জন্য কিন্তু 20 লাগবে। এখানে আদার্স বলতে আলটিমেটলি আমরা বুঝানো এসসি এসটি, ঠিক আছে, পিডব্লিউডি। ঠিক আছে, এবার নর্মালাইজেশন মার্কসের উপর নর্মালাইজ করে তোমার স্কোর হবে মার্কস পেপার 1-এ। ঠিক আছে, এবং তারপর বেস করে শর্ট লিস্টেড হবে, তখন তোমরা হচ্ছে পেপার 2-তে দাগ পাবে, এবং তোমাদের পেপার 1 এবং পেপার 2 এর স্কোর করে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, আফটার ডকুমেন্টস ভেরিফিকেশন তারপর তোমাদের কিন্তু ফাইনাল লিস্ট বের হবে। ঠিক আছে, তারপরে পয়েন্ট নাম্বার 17.5 যেটা বলেছে জুনিয়র ইঞ্জিনিয়ার, যেটা বিআরও ডিপার্টমেন্টে যেটা আছে, এটার ক্ষেত্রে একটা এক্সট্রা জিনিস থাকবে, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী, অর্থাৎ তোমাদের ফিজিক্যাল অ্যান্ড মানে মেডিকেল এফিসিয়েন্সি টেস্ট হবে। ঠিক আছে, সেই টেস্টের ডিটেলসগুলো বলে দিয়েছে, তোমরা সেটা পড়ে নেবে, বা সেটা পরের বিষয়, সেটা অনেক পরে লাগবে, এখন লাগবে না। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট দিয়েছে অ্যাকশন এগেইনস্ট ক্যান্ডিডেট ফাউন্ড গিলটি অফ মিসকন্ডাক্ট, অর্থাৎ এক্সামের সময় যদি তোমরা কোনো খারাপ ব্যবহার করো তার বিরুদ্ধে অ্যাকশন দেবে। তো কিরকম ধরনের কি ব্যবহার করলে একটু দেখে নিও, আশা করি না দেখলেও চলবে, তোমরা খারাপ ব্যবহার করবে না। ঠিক আছে, কিরকম পানিশমেন্ট দেবে, কোনো কোনো ক্ষেত্রে 2 বছর, কোনো কোনো ক্ষেত্রে 3 বছর, অর্থাৎ তোমরা পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে 5 বছর এবং 7 বছর অব্দিও আছে। ঠিক আছে, তারপরে তোমাদের ক্ষেত্রে একটা নেক্সট যেটা একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট 24-এ। ঠিক আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার আগে কি করতে হবে, একটা ইনস্ট্রাকশন দিয়েছে, সব দিক ডকুমেন্টস থেকে শুরু করে সব কিছু তোমাদের যা আছে ওগুলো রেডি টেডি করে রাখতে, এই বিষয়গুলো দিয়েছে। ততটা ইম্পর্টেন্ট না, ফটোগ্রাফ থেকে শুরু করে যা যা রিকোয়ারমেন্ট আছে, যে সাইজ, তারপরে তোমার ডেট কি আছে, ওগুলো কিন্তু সব ঠিকঠাক রাখতে বলেছে, এই যা, তাছাড়া বেশি কিছু নেই। তারপরে এগুলো হচ্ছে সার্টিফিকেট, বিভিন্ন ফর্ম্যাটগুলো দিয়েছে, যার যেটা অ্যাপ্লিকেবল হবে তোমরা কিন্তু এই ফর্ম্যাটে সেই সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের বানাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আন্ডারটেকেন ফর ইউজিং ওন স্ক্রাইব নিতে গেলে তার একটা আন্ডারটেকেন দিতে হয়, তার সার্টিফিকেট ফর্ম্যাট। ঠিক আছে, তারপরে যেটা আছে প্রসিডিওর ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু পুরো ডাইরেক্ট প্রসিডিওর দিয়ে এসে তোমরা এটা দিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমাদের কিন্তু মানে ভয় পাওয়ারও কিছু নেই, তেমন কিছু নেই। এটা দুটো পার্টে হবে, একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে ফার্স্টে, তারপর তোমাদের হবে ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন। এবার ওয়ান টাইম রেজিস্ট্রেশনের জন্য কি হবে, এখানে কিন্তু পুরোপুরি স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছে, তোমরা দেখে নেবে। তো এই স্টেপগুলো ফলো করেই তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনগুলো ফিল আপ করবে, এবং এখানে কিন্তু স্ক্রিনশট দিয়ে দিয়েছে, খুব ভালো জিনিস, এবার নতুন এটা হয়েছে, স্ক্রিনশটও দিয়ে দিয়েছে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, পুরো স্যাম্পল দিয়ে দিয়েছে, বসে তোমরা রেজিস্ট্রেশনটা করে নেবে। ঠিক আছে, পুরো ডিটেলসগুলো রেজিস্ট্রেশনের পর পার্ট 2 যেটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, মানে এবার ডিটেলসগুলো দিতে হবে, এখানে আবার ওই ফটোগ্রাফ কি লাগবে না লাগবে সেম জিনিস আবার বলে দিয়েছে। ঠিক আছে, আবার দেখো এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছে স্টেপ বাই স্টেপ, এটা দেখলে কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে, আর কোথাও ভিডিও বা আর কিছু দেখতে হবে না, এই হচ্ছে ফাইনাল। ঠিক আছে, তারপর সার্টিফিকেট অফ ডিফেন্স পার্সোনালদের যে সার্টিফিকেট একটা শো করা হয়, সেটা ফরম্যাট দিয়ে দিয়েছে। আন্ডারটেকেন গিভেন বাই দ্য এক্স সার্ভিসম্যানের ফরম্যাটটা দিয়ে দিয়েছে। এটা ফরম্যাট এসসি এসটি সার্টিফিকেটের ফরম্যাটটা দিয়ে দিয়েছে, এই ফরম্যাটে তোমাদের সার্টিফিকেট বানাতে হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সার্টিফিকেটের ফরম্যাট। এটা ইডব্লিউএস এর সার্টিফিকেটের ফরম্যাট, যেটা অলরেডি আমরা জানি। এটা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা এজ সার্টিফিকেটের ফরম্যাট, এই ফরম্যাটগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে দরকার নেই। ঠিক আছে, কতটা ডিসএবিলিটি থাকবে না থাকবে সেই পুরো সার্টিফিকেটের ফরম্যাটটা দিয়ে দিয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনের পোর্শনগুলো দিয়েছে, যেটা আমরা জানি স্ট্রিমের ক্ষেত্রে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল এগুলো হচ্ছে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এটা কিন্তু অ্যাপ্লিকেবল না। তারপরে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হবে আমাদের বিআরও অর্গানাইজেশনের জন্য, এখানে ফিজিক্যাল টেস্টের পুরো গাইডলাইনগুলো দিয়ে দিয়েছে, এটা এখন পড়ার দরকার নেই। ঠিক আছে, সেগুলো পরে পড়লেই হবে, ডিটেলসগুলো দিয়েছে কীরকমভাবে হবে না হবে, কী রুলস রেগুলেশন আছে, কোন রিজনের ক্ষেত্রে কীরকম। ঠিক আছে, পুরো ডিটেলসটা দিয়ে দিয়েছে। তো এই হচ্ছে 60 পেজের নোটিফিকেশন। তো আমি পুরো ডিটেলস সামারিটা তোমাদের বললাম, মেন ইম্পর্টেন্টগুলো যেগুলো লাগবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে, যাতে তারাও এই বিষয়গুলি ফর্ম ফিল আপ করার আগে জানতে পারে। কারণ ডিউরিং ফর্ম ফিল আপ বা ফর্ম ফিল আপ করার পরে যাতে ভুলগুলো না হয়, কারণ একবার ভুল হলে সেটা কিন্তু ঠিক করা যাবে না।
ঠিক আছে, এবং ক্যান্সেল হয়ে যেতে পারে। তো অবশ্যই এটা একটু বন্ধুদের মধ্যে আগে শেয়ার করে দিবে, যাতে বন্ধুরা সঠিক ওয়েতে ফর্ম ফিল আপ করতে পারে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। আবার শীঘ্রই তোমাদের সাথে অন্য একটি ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।